শুভ সকাল। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন পাথরের ওপার থেকে আনলে ডেকে হেমন্তকে। সকালবেলায় শিশিরে ভেজা ঘাসের উপরে চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে। শুনছিলাম সুফিয়া কামালের লেখা হেমন্ত কবিতার কয়টি লাইন। সুপ্রিয় বন্ধুরা, প্রায় শেষ কার্তিকে হেমন্তের মধ্য সময়ে ছুটির এই সকালে সবাইকে আমন্ত্রণ মহানগরের আজকের আয়োজনে। হালকা শিশির ভেজা পথ আর হিমহিম মিষ্টি বাতাসের ছোঁয়ায় যেন অসম্ভব সুন্দর হয়ে উঠেছে আমাদের কাছে আজকের সকালটা। ঠিক আমাদের মিষ্টি শৈশবের মতো সবকিছুতেই আনন্দ খুঁজে পেতাম। নিশ্চিন্ত জীবন, অফুরন্ত সময়। দুরন্ত শৈশবের বন্ধুদের সাথে বেড়ে ওঠার সময়টা খুব মধুর ছিল। আর ছিল পরিবারের শাসন, শিক্ষা, নিঃস্বার্থ ভালোবাসা, স্নেহ। মানুষের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার। প্রাক শৈশবকাল, শৈশব, কৈশোর, যৌবন, বয়স্কতা এবং বার্ধক্য, এই ধাপগুলো পারিবারিক বন্ধনে কাটিয়েই মানুষ যাত্রা করে অনন্ত লোকে। আর এই পুরো সময়ে মানুষকে বেঁধে রাখে পারিবারিক ভালোবাসায়। যে ভালোবাসে স্বপ্ন দেখায়, প্রত্যাশা পূরণে পাশে থাকে, জীবন গঠনে সুষ্ঠু পরিকল্পনা করতে সাহায্য করে, নিরাপদ ঠিকানায় নিশ্চিন্তে বসবাস করার সুযোগ দেয়, সেই পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার দায়িত্ব আমাদেরই। প্রিয় বন্ধুরা, সবাই যদি পারিবারিক বন্ধনকে ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা, স্নেহে বেঁধে রাখে, পারিবারিক দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করি, তবেই পরিবার হবে নিরাপদ এবং আদর্শ পরিবার। আপনি, আমি, আমরা সবাই যার যার অবস্থানে থেকে এই দায়িত্ব পালন করলেই আমাদের সমাজ থাকবে নিরাপদ। আর এরই ধারাবাহিকতায় আমাদের মাতৃভূমি আদর্শ নাগরিকদের নিয়ে গর্বিতভাবে এগিয়ে চলবে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। বন্ধুরা, শনিবারের মহানগরের পক্ষ থেকে হৈমন্তী ভালোবাসা নিয়ে স্বাগত আজকের আয়োজনে। সাথেই রয়েছি আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। বন্ধুরা, শুরুতে মেলে ধরছি আজকের সূচি। ঢাকা মহানগরী শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিদিনের নানা খবরে সাজানো আজকের ঢাকা। রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ, ঢাকার ঐতিহ্যের নানা গল্প নিয়ে পর্ব নগর পাঁচালী, প্রিয় শহরের উন্নয়নে তরুণদের ভাবনা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন নগর উন্নয়নে তরুণদের ভাবনা। থাকছে ঢাকার নদী, খাল ও জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর স্রোতস্বিনী। আর ঢাকার ভেতর ও ঢাকা বাইরে থেকে যেতে বিভিন্ন যানবাহনের তথ্যে সাজানো আছে শুভযাত্রা এবং সেই সাথে গান। বন্ধুরা, আপনাদের প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকছেন, এমনটাই আমাদের প্রত্যাশা। মধুরা ম্যাগাজিনের শুরুতেই জেনে নেব আপনি কোথায় কোথায় গিয়ে পেতে পারেন প্রাণের ছোঁয়া, কোথায় গেলে নির্বিঘ্নে কাজ সেরে ফিরতে পারবেন, সব নিয়েই পর্ব আজকের ঢাকা। গ্রন্থনা সাইফুল ইসলাম পড়ে শোনাচ্ছেন জেবুন্নেসা মুনিয়া। শ্রোতা বন্ধুরা, আজ রাজধানীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যেসব অনুষ্ঠান হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর খবর। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি বিভিন্ন স্থানে আয়োজিত বিষয়ভিত্তিক মেলা ও হলিডে মার্কেট এবং আজকের খেলা সংক্রান্ত কিছু তথ্য। আজ বাংলা মোটরে 17 ময়মনসিংহ সড়কে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক মনোজ্ঞ পূর্ণি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আলোর স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত বিশিষ্ট শিল্পী মিজানুর রহমান তাসলিম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। মহাজনদের গান শিরোনামে আজ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ।
অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং মরমী সাধক রাধারমন দত্তের গান পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত ১৫ জন শিল্পী। রাজধানীর খিলগাঁওয়ে পরিষদের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে সন্ধে ৬টায়। বেইলি রোডে মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম অডিটোরিয়ামে সন্ধে ৭:৩০ মঞ্চস্থ হবে নাটক প্রেরণা। নাটকটি পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ। বাংলাদেশ থিয়েটারের ৩৮ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলছে ৩ দিন ব্যাপী উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে আজ বিকেল ৪:৩০ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও সন্ধ্যে ৬:৩০ মঞ্চস্থ হবে নাটক সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতিসহ এই অঞ্চলের গণমানুষের উপর নির্যাতন, সংগ্রাম ও গণ অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণ করতে গণ অর্থায়নে নির্মিত হয়েছে গণপরিবেশনা লাল মজলুম। শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে খণ্ড খণ্ডভাবে চারুকলার সামনে দিয়ে শাহবাগে গিয়ে শেষ হবে এই পরিবেশনাটি। দেশ বরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেতের ৭২টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডির ২৭-এর বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। রোববার ছাড়াও বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা। ৬ দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে সকল দর্শকদের জন্য। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা সবার জন্য। এই বাণিজ্য মেলায় ৭টি দেশের প্রায় ৪ শতাধিক স্টল রয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সড়কের উত্তর দক্ষিণ ২ ধারের প্রশস্ত রাস্তায় বসবে হলিডে মার্কেট। এ মার্কেটে বেচাকেনা চলবে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত। সাশ্রয়ী মূল্যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার সুযোগ রয়েছে এই মার্কেটে। অপরদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগের ঢাকা খুলনা ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। আর বসুন্ধরা কিংস আরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ মালদ্বীপ দ্বিতীয় ফুটবল প্রীতি ম্যাচ। খেলা শুরু হবে সন্ধে ৬টায়। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন এসব আয়োজন। আর হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই তো কেনাকাটা করতে হয়। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি বাংলাবাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, পোস্তগোলা, শ্যামপুর, মীর হাজিরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গ্যান্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ির দক্ষিণ পশ্চিম অংশ, ওয়ারি, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ দিনের পূর্বভাগে অর্ধদিবস বন্ধ থাকবে আজ। সুপ্রিয় শ্রোতা, আজকের ঢাকা এই পর্যন্তই। বন্ধুরা, আজকে ঢাকা পর্বে জেনে নিলাম সারাদিন আজ কোথায় কী কী আয়োজন রয়েছে এই ঢাকায় সেই তথ্য। আশা করি ছুটির দিনটি কোথায় কোথায় যাবেন সে বিষয়ে আপনাদের কাজে আসবে এই তথ্যগুলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবারে আমরা শুনব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ। আজ এই পর্বে আমরা নিশ্চয়ই নতুন কোনো তথ্য জানতে পারবো। আসুন শুনি। পর্বের গ্রন্থন উপস্থাপনায় আছেন মামুন উর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যে বহু মানুষ শহীদ হয়েছেন এবং এই আন্দোলনে কিশোর বয়সী শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সেবা হচ্ছে। আমি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে এসেছি। ৪র্থ তলায় এখানে বেশ কয়েকজন আহত রোগীরা রয়েছেন যারা চিকিৎসা নিচ্ছেন। কথা বলছি তেমনি একজনের সাথে। তোমার ভাইয়ের নামটা বলো। জি, আমার নাম সাব্বির, আমি গাবতলী থাকি। তুমি কিভাবে মারাত্মকভাবে আহত হলে একটু বলবে? আমি 5 আগস্ট গণভবন থেকে বাসে যাচ্ছিলাম, তখন আদাবরের সামনে পুলিশ এলোপাথারি গুলি করে, তখন পায়ে গুলি লাগে। তুমি গণভবনে কি জন্য আসছিলে? 5 তারিখে এসেছিলে? পদত্যাগ করছে শুনে আনন্দে গেছিলাম বন্ধুদের সাথে। তোমার সাথে আর কারা কারা ছিল? তোমার বন্ধুরা ছিল? বন্ধুরা ছিল, কিন্তু ওরা গণভবন থেকে আর ওদেরকে খুঁজে পায়নি। কিন্তু আমার সাথে একজন ছিল, ও আর আমি আসছিলাম। ওর পায়ে গুলি লাগছে, কিন্তু ওর পায়ে গুলি সাইড দিয়ে গেছে, গেলে ওর কিছু হয় নাই। ওকে পরে 7 দিনে ব্যান্ডেজ পাঠিয়ে বাসে পাঠিয়ে দিছে। তো তুমি যে আহত হলে, তুমি কি আহত হওয়ার সময় বুঝতে পেরেছো তুমি আহত হয়েছো? না, পা স্লিপ করতে
তখন আমি বুঝি নাই, পরে টাকা দেখি আমার পা থেকে রক্ত বেরোয়। তখন ওখানকার মানুষ আমাকে শরৎদিতে নিয়ে গেছিলো, শরৎদি থেকে বলছে যে ওরা এখানে ট্রিটমেন্ট হবে না। তারপর আমার আব্বা আম্মুকে ফোন দিতে বলে, তার আম্মা আম্মুকে ফোন দিই, তারপর আব্বা আম্মু এখানে নিয়ে আসে। কোন ক্লাসে পড়ো এমনি পড়াশোনা? আমি ক্লাস 10-এ পড়ি। এই যে মাত্র তোমরা কিশোর পেরুবে, এখন কলেজে ভর্তি হবে, তো এখানকার ডাক্তাররা কি বলেছে তোমাকে দেখে? পুরো ফুল ঠিক হইতে 1-1.5 বছর সময় লাগবে বলছে। তো বড় হয়ে কি হতে চেয়েছো তুমি? আমার ড্রিম ছিলাম বাইরে পড়তে যাবো, হইব না তার। শ্রোতা বন্ধুরা, এই শিশু বয়সের মাত্র 10ম শ্রেণীর ছাত্র, তার স্বপ্ন ছিল উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য বিদেশে যাবেন এবং সেই ডিগ্রি নিয়ে দেশেই আবার ফিরে আসবেন আমরা জানি, এবং উনি চেয়েছেন দেশের সেবা করার জন্যে। এবং তার এই প্রাথমিক জীবনেই শুরুতেই যে হোঁচট তিনি খেয়েছেন, আমরা চাবো এই ট্রমাটা উনি যেন সেরে উঠতে পারেন, ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেন এবং উনি সহজভাবে ওনার শিক্ষা জীবনটা শেষ করতে পারেন, আমাদের এটাই প্রত্যাশা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ শুনছিলাম। প্রিয় বন্ধুরা, শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বন্ধুরা, ঢাকার নানান তথ্যে সাজানো প্রভাতী ম্যাগাজিনের আয়োজন জুড়ে এই শহরকে চেনা এবং জানার পালা। এবার আমরা শুনব ইতিহাসের গল্প। আসুন শুনি নগর পাঁচালী, মহানগরীর ঐতিহ্যবাহী খাবার, হারানো সংস্কৃতি, হারিয়ে যাওয়া বিনোদন কেন্দ্র এবং বিখ্যাত স্থানগুলোর পরিচিতি, সেই সঙ্গে ইতিহাসের গল্প দিয়ে সাজানো পর্বে আজকে অদ্বৈত মারুত লিখেছেন গণ গ্রন্থাগার ঢাকা কেন্দ্র এই সম্পর্কে। পড়ে শোনাচ্ছেন নসীন ফারহান। মানুষ জ্ঞান পিপাসু, শুধু কি তাই? জ্ঞানার্জনের পাশাপাশি সময় কাটানোর জন্য সর্বোৎকৃষ্ট মাধ্যম কিন্তু এই বই। ইন্টারনেট যুগের আগেও মানুষ তার সঙ্গী হিসেবে বইটাই কাছে রাখতেন। শ্রোতা বন্ধুরা, নগর পাঁচালীতে আজ আমরা শুনব পুরান ঢাকার বুকে গড়ে ওঠা পুরনো গ্রন্থকেন্দ্র ঢাকা কেন্দ্র সম্পর্কে, যেটি আজও জ্ঞানপিপাসু মানুষের পাঠের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক যে জনপদ গড়ে ওঠে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতাব্দীর দিকে, শুরুতে সেটি ঢাকা নামে পরিচিত ছিল না। ইতিহাস গবেষকরা এমনটাই বলে থাকেন। সময়ের হাত ধরে পরিবর্তন হয় জনপদের নাম। অবশেষে বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক গড়ে ওঠা এই ঢাকা শহরের ঐতিহ্যবাহী জনপদ পুরান ঢাকা হিসেবে পরিচিতি পায়। বহুকালের পুরনো এই শহরটি রয়েছে গৌরবোজ্জ্বল নানা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। একইভাবে স্থানে স্থানে গড়ে উঠেছিল গ্রন্থাগার। বন্ধুরা, বুড়িগঙ্গা নদীর মনোরম পরিবেশকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রন্থাগারগুলো অধিকাংশই গড়ে উঠেছিল ব্যক্তিগত উদ্যোগে। কালের আবর্তনে আজ সেগুলো রূপান্তরিত হয়েছে গণগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরিতে। এগুলোতে যে কেউ আসতে পারেন পড়তে, পড়ে থাকেন নিজের পছন্দ মতো যে কোনো বই, সাহিত্য, বিজ্ঞান কিংবা ভ্রমণ কাহিনী, হরেক রকম বই ঠাসা গ্রন্থাগার বা পাঠাগারগুলো। শ্রোতা বন্ধুরা, পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্যের খোঁজ করতে ইতিহাস প্রেমীদের তো বটেই, যে কারো অন্যতম পছন্দের জায়গা হল পুরান ঢাকার মোহিনী মোহন দাস লেনে অবস্থিত ঢাকা কেন্দ্র। এখানে রয়েছে অসংখ্য দুর্লভ সংগ্রহ, রয়েছে প্রায় 10,000 বই, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ইতিহাস ঐতিহ্য নিয়ে। রয়েছে পুরান ঢাকার জমিদারি জিনিসপত্র, রয়েছে পুরান ঢাকার অনেক বনেদি জমিদার পরিবারের উপর আলাদা গ্যালারি, তাদের দুর্লভ ছবি থেকে শুরু করে ব্যবহৃত দৈনন্দিন জিনিস যেমন রান্নার তৈজস, হুক্কা, শাড়ি কাপড়, পানের কোটা, লবণদানি সহ নানা জিনিস। এছাড়া ঢাকায় প্রথম স্থাপিত মোটর সারাই করা কারখানার যন্ত্রাংশ, প্রাচীন মানচিত্র, পুরনো ভবনে ইট নকশা, পুরান ঢাকার পঞ্চায়েত সর্দার পরিবারের ইতিহাস ঐতিহ্যও। বন্ধুরা, সংগ্রহশালায় রয়েছে 1896 সালে তৈরি একটি জমির দলিল, যার ভাষা গবেষকদের জন্য আকর্ষণীয় বিষয়। ঢাকা কেন্দ্র পূর্বে ছিল একটি পারিবারিক লাইব্রেরি। পরে 1997 সালে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে মাওলা বক্স সর্দার মেমোরিয়াল ট্রাস্টের অধীনে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রকল্প নিয়ে যাত্রা শুরু করে ঢাকা কেন্দ্র। পাশাপাশি পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে নানা সংগ্রহশালার প্রদর্শনী রয়েছে এখানে। প্রিয় শ্রোতা, বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত ঢাকা কেন্দ্রের ঐতিহ্যপ্রেমী ও পাঠকদের জন্য রয়েছে নানা আয়োজন। বই ও নানা নিদর্শনের সঙ্গে
ছাদে ছোট ছোট অসংখ্য বৃক্ষ দোলানো বাতাসে যে কেউ মুগ্ধ হবেন। শতাধিক দুর্লভ প্রজাতির গাছও সবুজ প্রেমীদের আকর্ষণ করবে। শ্রোতা বন্ধুরা, ঢাকা কেন্দ্র সপ্তাহে 6 দিনই খোলা থাকে, কেবল বন্ধ থাকে বৃহস্পতিবারে। গবেষকদের জন্য নির্ধারিত সময় সকাল 10টা থেকে বেলা 2টো। অন্যদিকে সাধারণ পাঠকরা পড়ার সুযোগ পাবেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। নগর পাঞ্চালিতে শুনছিলাম গণগ্রন্থাগার ঢাকা কেন্দ্র বিষয়ে। শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর। বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের মতামত, পরামর্শ, গঠনমূলক সমালোচনা জানাতে পারেন। লিখতে পারেন দুটি মাধ্যমে, চিঠিতে এবং ইমেল করে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে mahanagorbb@gmail.com। প্রিয় শ্রোতা, এবারে পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা। মহানগরের নিয়মিত প্রতিবেদক শেখ নজরুল ইসলাম তরুণদের সাথে কথা বলে সাজিয়েছেন এই প্রামাণ্য প্রতিবেদন। আসুন শুনি মহানগরের উন্নয়নে কি ভাবছে আমাদের তরুণ প্রজন্ম। নগর উন্নয়নের তরুণ ভাবনায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, আমাদের এই মহানগরকে আধুনিকায়ন করার জন্য আজকে তরুণদের রয়েছে নানা ভাবনা এবং নানা রকম পরিকল্পনা। আমাদের এই মহানগরকে আধুনিকায়ন করার জন্য আমি আজ কথা বলছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে। তুলে ধরছি তাদের সেই ভাবনা এবং পরিকল্পনার কথাগুলো। কি নাম আপনার? সাইকা। কোথায় পড়াশোনা করেন? প্রাইম ইউনিভার্সিটি। আপনি একটু বলবেন যে ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি? আমাদের রাস্তাঘাট উন্নত করতে হবে, আমাদের যানবাহন চলাচল ঠিক করতে হবে, আশেপাশে গাছ লাগাতে হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি আরো কয়েকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে। কি নাম আপনার? কাবির আহমেদ। কোথায় পড়াশোনা করেন? প্রাইম ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট। আপনি একটু বলবেন আমাদের ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্য কি কি পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি? প্রথমত আমাদের উন্নত জীবনযাপনটাই হচ্ছে প্রয়োজন। আমাদের হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এই যে ট্রাফিকটা হচ্ছে আমাদের মেনে চলা উচিত এবং সেটা হচ্ছে কন্ট্রোল যথাযথভাবে করা উচিত। ফিটনেস বিন গাড়িগুলো হচ্ছে তুলে দেওয়া উচিত এবং ড্রাইভারদের হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কিনে সেটা যাচাই বাছাই করা উচিত আমার মনে হয়। তারপরে হচ্ছে আমাদের ঢাকার পার্শ্ববর্তী যে এলাকাসমূহ সেগুলোতে শিল্পের এবং নগরায়ন সৃষ্টি করা গেলে সেখানে হচ্ছে আমাদের ঢাকার উপর যে জনসংখ্যার যেটা প্রেশার সেটা কমে যাবে। নিরাপত্তা কথা বিবেচনা করলে আমাদের ঢাকা শহরকে যদি আমরা সিসি ক্যামেরা আওতাভুক্ত করতে পারি তাহলে হচ্ছে মানুষজন অপরাধ করতে হচ্ছে একটু ভেবে চিন্তা করবে, সেখানে অনেকাংশে হচ্ছে অপরাধ কমে যাবে, সেখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করাই সহজ হবে। একটু জানতে চাই ফুটপাথগুলোকে অবমুক্ত করা প্রয়োজন কিনা? অবশ্যই ফুটপাথগুলোকে অবশ্যই অবমুক্ত করা উচিত। আর ফুটপাথগুলোর জন্যই আছে বেসিক্যালি আমাদের ঢাকার যে চেহারাটা, আমরা হচ্ছে অনেক দূষণ মনে হয় যে আমরা হাঁটা চলাফেরা করতে অসুবিধা হয় এবং সেখানে অনেক চাঁদাবাজি, অনেক হিংসাত্মকমূলক কাজ, ধ্বংসাত্মক কাজগুলো হয়ে থাকে। তো সেগুলো অবমুক্ত অবশ্যই করা উচিত এবং সেগুলো হচ্ছে সিটি কর্পোরেশন হচ্ছে দায়িত্ব নেওয়া উচিত সেগুলো অবমুক্ত করা। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আফরা আফরিন। কোথায় পড়াশোনা করেন? প্রাইম ইউনিভার্সিটিতে। আপনি একটু বলবেন এই ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি? অ্যাকচুয়ালি আমরা ঢাকা শহরকে উন্নত করার জন্য যানবাহন উন্নত করতে পারি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এলইডি লাইট লাগাতে পারি বা এছাড়াও গাছপালা লাগাতে পারি এর শোভা বৃদ্ধি করার জন্য। শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি আরো কয়েকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে। কি নাম আপনার? জি, অমিত হাসান, প্রাইম ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সিএসসি। আপনি কি একটু বলবেন এই ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি? জি ধন্যবাদ। আমাদের ঢাকা শহরকে আধুনিক করার জন্য প্রথমত আমাদের সুনগরী কাঠামোগুলো একদম আধুনিকায়ন করা দরকার। আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করা দরকার। আমাদের যে অপরিকল্পিতভাবে যে ড্রেনিং নদী নালা ভরাট করা হচ্ছে, ড্রেনেজ সিস্টেম বন্ধ করা, এগুলো বন্ধ করা উচিত আমার মতে। সড়কে যে যানবাহনগুলো চলে এই যানবাহনগুলো উন্নত যানবাহনের প্রয়োজন কিনা? অবশ্যই আমাদের উন্নত মানের যানবাহনের দরকার আছে, যেহেতু আমরা লোকাল বাসগুলোর দিকে যদি দেখি সেগুলো ফিটনেস নেই, যেগুলো অবশ্যই বাতিল করা উচিত এবং অতিরিক্ত ট্রান্সপোর্ট আমাদের এখানে। তো এই ট্রান্সপোর্ট যদি আমরা লিমিট করতে পারি বা যেমন অফিস আওয়ারে যেমন প্রত্যেকের পার্সোনাল গাড়ি ইউজ করে সেটা আমরা যদি একটু অপটিমাইজেশন করা যায় কি না এই ব্যাপারে ভাবলে আশা করি
ট্রাফিক নিয়ন্ত্রণ হবে আমাদের। আমি কথা বলছি আরেকজনের সঙ্গে। কি নাম আপনার? কাবির আহমেদ। কোথায় পড়াশোনা করেন? প্রাইম ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট। আপনি কি একটু বলবেন আমাদের ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্য কি কি ব্যবস্থা, কি কি পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি? প্রথমত আমাদের উন্নত জীবনযাপনটাই হচ্ছে করার জন্য আমাদের হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এই যে ট্রাফিকটা হচ্ছে আমাদের মেনে চলা উচিত এবং সেটা হচ্ছে কন্ট্রোল যথাযথভাবে করা উচিত। ফিটনেস বিন গাড়িগুলো হচ্ছে তুলে দেওয়া উচিত। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ যেমনটি আপনারা শুনছিলেন, এই মহানগরকে আধুনিকায়ন করতে হলে প্রথমেই এই মহানগরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন হতে হবে এবং এর পাশাপাশি এগিয়ে আসতে হবে সরকারকে এবং ঢাকা সিটি কর্পোরেশনকে। তরুণ প্রজন্মের এসব ভাবনাগুলোর যদি সফল বাস্তবায়ন ঘটানো যায় তাহলে একদিন আধুনিকতার ছোঁয়ায় এই মহানগর হয়ে উঠবে সুন্দর থেকে আরও বেশি সুন্দরতম। প্রিয় শ্রোতা, নগর উন্নয়নের তরুণ ভাবনা আজ এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সত্যি প্রিয় মহানগরীর উন্নয়নে তরুণরা অনেক কিছু ভাবছেন, নতুন করে স্বপ্ন দেখছেন এই শহরকে শান্তির শহরে রূপান্তরিত করতে। শুনছিলাম সেই কথারই প্রতিফলন নগর উন্নয়নে তরুণদের ভাবনা পর্বে। মহানগরের এবারে নিবেদন পঞ্চকবির গান। শিল্পী অদিতি মহসেন গেয়েছেন অতুল প্রসাদ সেনের গান। আসুন শুনি। একই খেলছ অনুক্ষণ কাঁটায় ভরা বন, তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি। অতুল প্রসাদ সেনের গান শুনছিলাম অদিতি মহসেনের কণ্ঠে। শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, এবারে পরিবেশনা নগরী স্রোতস্বিনী, লেখা ও পাঠে আমান চপল। আজ আমরা শুনব বাউনিয়া খাল নিয়ে। মিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বাউনিয়া খাল। খালটি 22 টেকি ও জয়নগর খালের সঙ্গে সংযুক্ত। মিরপুর 14 নম্বর বাস স্ট্যান্ডের পাশ থেকে বাউনিয়া খালের শুরু। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি মিরপুর 14 নম্বর থেকে জয়নগর পর্যন্ত বিস্তৃত। ওয়াসার হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত খালটির প্রস্থ হওয়ার কথা 60 ফুট, কিন্তু এখনকার বাস্তবতা যদিও ভিন্ন কথা বলে। স্থানীয়দের ভাষ্য, এই খালগুলোয় একসময় নিয়মিত নৌযান চলাচল করত। বিভিন্ন স্থানে খেয়াঘাটও ছিল। খালের পানিও ছিল স্বচ্ছ। আশেপাশের মানুষ এই খালে সাঁতার কাটত, গোসল করত। মিরপুরের মানুষের কাছে এই খালটি ছিল যেমন প্রয়োজনীয় তেমনি প্রিয়। তাই তো এই স্রোতের ধারায় ভেসে একটা সময় মিরপুরবাসী যোগাযোগ রক্ষা করত পুরো ঢাকার সাথে। তবে এখন সবই অতীত, বাস্তবতা ভিন্ন।
মিরপুরের উত্তর পূর্বাংশের এই খাল নানাভাবে ভরাট ও বেদখল হয়ে ক্রমেই সরু হয়ে যাচ্ছে। খালটি কোথাও কোথাও ছোট নালায় পরিণত হয়েছে। মানুষের অসচেতনতায় ময়লা আবর্জনায় ভরাট হয়ে পরিস্থিতি এমন যে কোথাও কোথাও খালগুলোর ওপর দিয়ে হেঁটে যাওয়াও সম্ভব। বর্তমানে 14 নম্বর বাস স্ট্যান্ডের পাশে ওয়াসার পানির পাম্পের পেছন থেকে সামনে বাগানবাড়ি বস্তির শেষ পর্যন্ত খালের দুই পাড় বাঁধাই করা। পুলিশ স্টাফ কলেজের পেছনে খালের মধ্যে সারি সারি টংঘর। এরপরই ভাসানটেক পুনর্বাসন প্রকল্প বিআরপি, বিপরীত পাশে আর একটি আবাসন প্রকল্প। দুই প্রকল্পের মাঝে ধীরে ধীরে কমছে খালের প্রশস্ততা। সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই খালগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। অনেক অংশ ইতিমধ্যে পরিষ্কার করে খালের পানি প্রবাহ ঠিক করা হয়েছে, যার ফলে বর্ষার জলাবদ্ধতা অনেকটাই কমে গেছে। এখন আর দিনব্যাপী জলাবদ্ধতায় আটকে থাকতে হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। এতে স্থানীয়দের প্রত্যাশা আরও বেড়েছে। তারা বলছেন, যেভাবে খালগুলো পরিষ্কার করা হয়েছে তাতে মনে হচ্ছে চাইলে এসব খাল উদ্ধার করা সম্ভব। আর আমাদের চাওয়া সব খালই উদ্ধার করা হোক। নগরীর স্রোতস্বিনী পর্ব শুনছিলাম। জলধারার কলকল শব্দের রেশ থাকতে থাকতেই সময় হলো রিকশার টুংটাং আর গাড়ি বাসের হর্নের শব্দ শোনার। হ্যাঁ বন্ধুরা, আমন্ত্রণ শুভযাত্রা পর্বে। আজ ঢাকার ভেতরে যাত্রাবাড়ি থেকে মিরপুর রুটে চলাচলকারী কয়েকটি বাসের নাম জানাবো আপনাদের। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলাচলকারী বাসের মধ্যে রয়েছে বিআরটিসি, গাজীপুর পরিবহন, গ্রিন ঢাকা, প্রভাতী বনশ্রী, প্রচেষ্টা, স্কাইলাইন, ভিক্টর ক্লাসিক ও শতাব্দী পরিবহন। বিআরটিসি মতিঝিল থেকে গুলিস্তান হয়ে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, সৈনিক ক্লাব, বনানী, কাকলী, কুড়িল, বিশ্ব রোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, আবদুল্লাহপুর হয়ে টঙ্গী পৌঁছে একইভাবে আবারও উল্টো পথে ফিরে যায় মতিঝিলে। অন্যদিকে গ্রিন ঢাকা সার্ভিসটি মতিঝিল থেকে ছেড়ে গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, বসুন্ধরা আবাসিক, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বিশ্ব রোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, হাউস বিল্ডিং হয়ে আবদুল্লাপুর পর্যন্ত যাত্রী সেবা দেয়। প্রচেষ্টা নামের এই বাসটি মাওয়া থেকে যাত্রা শুরু করে কেরানীগঞ্জ, নয়াবাজার, গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা, মেরুল, মধ্য বাড্ডা, বাড্ডা উত্তর বাড্ডা বাজার, নতুন বাজার, কুড়িল, খিলক্ষেত, এয়ারপোর্ট, আজমপুর, হাউজিং বিল্ডিং হয়ে আবদুল্লাপুর পৌঁছে। প্রিয় বন্ধুরা, আগামী অনুষ্ঠানে অন্য কোনো রুটের বাস চলাচলের খবর নিয়ে ফিরে আসার প্রত্যাশায় শেষ করছি আজকের শুভযাত্রা পর্বটি। একই সাথে শেষ করব আজকের মহানগর। সেই সাথে সবার প্রতি আহ্বান, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরুন, যে কোনো সংক্রমণ এড়াতে অনেক বেশি সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। পরিবারের নিরাপত্তার স্বার্থে পরিষ্কার করে ফেলুন যে কোনো পাত্রে 3 দিন জমে থাকা পানি। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। ঘরের মশা তাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আন্তরিক অনুরোধ জানিয়ে এবার বলছি শেষের কথাগুলো। আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন মোসাম্মদ নূরজাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।